মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এছাড়াও ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি প্রচারিত হবে। আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানের প্রধান বিষয়টি হলো, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কৃষক কার্ড এবং কৃষক সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করব। আসুন আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দুজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন, তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই জনাব শামসুজ্জামান দুদু, তিনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাই সম্পূর্ণ পরিচয় নয়। শামসুজ্জামান দুদু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে ছাত্র রাজনীতি এবং তারও অনেক ছোটবেলা থেকেই, চুয়াডাঙ্গা থেকেই তিনি প্রগতিশীল জনগণের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ছাত্র রাজনীতি থেকে বিকশিত হয়ে তিনি 86 সালে ছাত্রদলের সভাপতি হন। তার পরবর্তী সময়ে তিনি যখন জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হন, সে সময় তিনি কৃষি সম্পাদক, তারপর কৃষক দলের জেনারেল সেক্রেটারি, কনভেনর, এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপদেষ্টা প্রথমে, এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান। এই বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রাম করতে যেয়ে তাকে অনেক নিপীড়িত হতে হয়েছে, তাকে সেখান থেকে অত্যাচার সহ্য করতে হয়েছে আজকে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারদের। তিনি আজকে কৃষকদের সমস্যা নিয়ে কথা বলবেন। এরপরে যিনি আছেন তিনি একজন সিনিয়র সাংবাদিক মুন্সি আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম। তিনিও সাংবাদিকদের আর তাদের যে সমস্ত প্রয়োজন, দাবি দেওয়া এবং সমস্যা সংকটকালে আন্দোলনে ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। শুধু দর্শক, যে বিষয়টির উপর আমরা আলোচনা করতে চাই, অর্থাৎ কৃষক কার্ড, এর আগে ফ্যামিলি কার্ড, তাছাড়াও বিভিন্ন পেশাগত জীবনে যেমন স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আরও বিভিন্নভাবে পেশার মানুষদের জন্য এই সুবিধাটা দেওয়ার যিনি দৃষ্টিভঙ্গি এবং যিনি আজকে আমাদের কাছে তুলে ধরেছেন, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন, এই সিদ্ধান্তগুলো কিন্তু আজকে কৃষক, শ্রমিক বা বিভিন্ন ধরনের পেশাগত যারা কাজ করছেন তাদের আপৎকালীন বিপদের সময়, প্রয়োজনের সময় কিছু না কিছু তাদের তো সুবিধা হবেই। আজকে কৃষকরা বাংলাদেশের একটি অনেক বড় সম্পদ। তাদের আজকে খুবই সত্য কথা বলতে গেলে বলতে হয়, কৃষক ছাড়া একটা দেশের অর্থনীতি কখনো বেঁচে থাকতে পারে না। আমি প্রথমে কৃষক কার্ড সম্পর্কে জনাব শামসুজ্জামান দুদু আপনাকে বলতে চাই, আপনি এই সম্পর্কে একটি বিশ্লেষণ দিন। জি নানু ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের একজন বিখ্যাত সাংবাদিক, শুভেচ্ছা, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন বিভিন্নভাবে তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। ফ্যামিলি কার্ডের পর বাংলাদেশের তরুণতম প্রধানমন্ত্রী বলা যায়, নিরবিচ্ছিন্নভাবে 18টি বছর যিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যাকে সরাসরি 1/11-এর পরে নির্মম নির্যাতনে প্রায় মৃত অবস্থায় বাধ্য করা হয়েছিল দেশটাকে, জনাব তারেক রহমান। আমি তাকেও আজকে শুভেচ্ছা জানাই এই কারণে, ইতিমধ্যে তিনি যুগান্তকারী কিছু সিদ্ধান্তর কথা গত 18 বছর ধরে যেটা বলেছেন, তার ভিতরে ফ্যামিলি কার্ডের বিষয়টি ইতিমধ্যে বাস্তবায়ন করেছেন। কারণ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা অন্যান্য প্রসঙ্গে 31 দফা বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন অনেকেই, বিশেষত তার প্রতিপক্ষ হিসাবে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা এবং তার বলয়ের লোকজন, তাদের সমর্থিত
পেশাজীবী সাংবাদিকরা বিদ্রুপ করেছে, এবং এই সবগুলো বিষয় নিয়ে তারা বলেছে এটা কখনোই আলোর মুখ দেখবে না, কারণ তিনি তো ফিরেও আসবেন না, ক্ষমতায় যাওয়া তো সুদূর পরাহত। কিন্তু আল্লাহর নিয়ামত হিসেবে তিনি আমাদের কাছে ফিরে এসেছেন। জি, 5-এর গণঅভ্যুত্থান, 24-এর আমি সেসব বীর সেনানীদের যারা নিজের রক্ত জীবন উৎসর্গ করে বাংলাদেশকে মুক্ত করেছেন, আমি সবাইকে শ্রদ্ধা জানাই, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। কৃষক কার্ড কৃষকদের আসলে সুরক্ষায়, মানে এই দেশে কৃষক নিয়ে যারা আন্দোলন করেছেন, জি, কৃষকদেরকে রক্ষা করতে চেয়েছেন, কৃষিকে, যে কৃষি বাংলাদেশকে শুধু মানুষকে শুধু রক্ষা করেছে এমন না, অর্থনীতিতেও যে যোগান সেটা উল্লেখযোগ্য। সেই কৃষকদের নিয়ে যখন আমরা কথা বলি এবং কৃষি নিয়ে যখন কথা বলি, এবং সেই মুহূর্তে তারেক রহমানের সাহেব, যেন মৌলানা ভাসানী, শের বাংলা ফজলুল হক সাহেব বা অতীতে আব্দুল হক সাহেব, আমি তাদেরকে স্মরণ করি, মানে লড়াইটা তখন কৃষকরা আরো প্রান্তিক অবস্থায় ছিল, বলা যায় তাদের কাছে ওই সময় মানুষ নিত, কিন্তু তাদের একটা জীবন আছে, তাদের একটা পরিবার আছে, তাদের আপনি কৃষক আন্দোলনের যে অনুপ্রেরণা, আপনি যে অনুপ্রাণিত হয়েছিলেন সম্ভবত মুসলিম জননেতা মৌলানা ভাসানী কৃষক আন্দোলন থেকে, এবং আপনি বোধহয় খুব কম বয়সেই ফারাক্কা যে লং মার্চ হয়েছিল, যেখানে পানির অধিকার দাবি, এগুলোর সাথেও আপনার একটা সম্পর্কিত ছিলেন। 86 সালে তো ছাত্র দলের সভাপতি হলেন, তার আগের কথা আমি বলছি। আপনি বলুন, আপনি যেটা বলছেন বিশ্লেষণ দিন। মৌলানা ভাসানী বিভিন্নভাবে শুধু কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ না, এই দেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন নিরবচ্ছিন্নভাবে, সেটি ছাত্রদেরকে ছুঁয়ে গেছে। জি, কৃষক, শ্রমিক, যুবক, যেভাবে বললে তাদের জীবনকে ছুঁয়ে গেছে। যারা একসময় প্রগতিশীল ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারাই পরবর্তী সময় কৃষক আন্দোলনে এসেছে এবং উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। যে কৃষকদের এই যে কার্ডের কথাটা যেটা আপনি উল্লেখ করলেন, সেটি সেই জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে আমার কাছে মনে হয়েছে, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে মনে হয়েছে তিনি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান। তিনি এই কৃষক কার্ডের কথা, একটু আগে আমি বললাম, যখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা উল্লেখ করেছেন, তখন এত সিরিয়াসলি অনেকেই নেয় নাই, কিন্তু এখন এই 14 তারিখে, এই আর কয়দিন পরে, পয়লা বৈশাখে কৃষক কার্ড তিনি মানে কৃষকদের হাতে তুলে দেবেন। তো এই প্রথম চোটেই আমরা জানি 14 তারিখে 20,000 কৃষকদের হাতে কার্ড তিনি কৃষকদের মধ্যে বিতরণ করবেন। 3 শ্রেণীর কৃষক এই সুবিধার আওতায় আসবেন। আচ্ছা, কার্ডের সুবিধাভোগী কৃষকরা প্রতি মাসে প্রায় 2,500 টাকা, ন্যূনতম 2,500 টাকা তারা পাবে। তো কৃষক কার্ড গ্রহণকারী কৃষকদের দেওয়া হবে 10 ধরনের সুবিধা। আচ্ছা, সেই 10 ধরনের সুবিধার মধ্যে সরাসরি সরকারি ভর্তুকি, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ যেমন সার, বীজ, কীটনাশক সংগ্রহের সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ। কৃষি ঋণের কথা বললে বেগম জিয়ার কথা আসবে। বেগম জিয়া আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তিনি বলেছিলেন যদি কখনো তিনি সরকারে যান, যেটি কৃষকের গলার ফাঁস। আমরা দেখেছি যে হাজার হাজার টাকার ঋণ নিল শিল্পর নামে বা অন্যভাবে, তারা তো এই টাকা দেয় না। 5,000 টাকা কৃষি ঋণের জন্য তাদের, আপনি ওই ঋণ খেলাপিদের কথা বলুন না, যারা শত শত হাজার হাজার, তাদের কিছু কেউ বলে না, অথচ কৃষকদের 5,000 ন্যূনতম 5,000 টাকা দড়ি বেঁধে প্রকাশ্যে মানে অমানবিকভাবে টানতে টানতে নিয়ে গেছে, সার্টিফিকেট মামলা করছে, এইসব সার্টিফিকেট মামলা করেছে। বেগম খালেদা জিয়া ক্ষমতা নেওয়ার পরে প্রথম মানে যে মন্ত্রিপরিষদের মিটিংয়ে তিনি এই 5,000 সুদ সহ মওকুফ করেছিলেন। এটা একটা বিরাট ঘটনা, উল্লেখযোগ্য। ঠিক তেমনি তারেক রহমান সাহেব তার ক্ষমতা নেওয়ার পর, বললাম না, যোগ্য উত্তরসূরি 10,000 টাকা কৃষি ঋণ মানে সুদ সহ মওকুফ করেছেন।
আর যদি তাদের পিতা জনাব তারেক রহমানে কৃষকদের জন্য যে খাল কাটা, অনেকেই সে সময় খাল কাটাকে বিদ্রুপ করেছিলেন, যেমন কৃষক কার্ডকে বিদ্রুপ করেছেন, তখনও এই খাল কাটাকেও বিদ্রুপ করেছিলেন। তো আমার কাছে মনে হয়েছে খাল কাটা, পানি সংরক্ষণ ধরে রাখা এবং প্রয়োজনের সময় সেটা ব্যবহার কথা কতটা বাস্তবোচিত ছিল, সেই সময় তিনি অনুপ্রাণিত করছেন নিজে কুদাল হাতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে, নট পয়সা দিয়ে, তখন মানুষকে না, সেই সময় শুধু কৃষকরা না, ছাত্ররা, স্বেচ্ছাসেবী সব সংগঠন তখন তারা ওখানে গিয়েছিলেন। তা আমি কেন এই কথাটা বলছি, যে মানুষ যদি সরকার নেতৃত্ব উদ্যোগী হয়, উৎসাহিত করে মানুষকে, তাহলে সেটা সরাসরি, যেমন এই একটু আগে যেমন যে কি কি শর্ত আছে, এই যে মানে কৃষক কার্ড থাকলে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ যেমন সার, বীজ, কীটনাশক সংগ্রহের সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, শস্য কৃষি বীমার সুবিধা, কৃষি খাতে সরাসরি সরকারি প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, উৎপাদনমুখী কৃষি পণ্য সরাসরি বিক্রির সুযোগ, নূতন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির সহায়তা, উন্নত চাষাবাদের ওপর প্রশিক্ষণ এবং কৃষি কাজের জন্য প্রয়োজনীয় আবহাওয়ার পূর্বাভাস। এটা সম্পূর্ণভাবে একটি নতুন উদ্যোগের পরিচয় আমরা এখানে পাচ্ছি এবং এটা অসাধারণ। এটার বাস্তবায়নের জন্য আজকে এখন যদি সেটা করতে পারে তো বিশাল ব্যাপার। এবং সবচেয়ে আপনি ব্যাখ্যা দিয়েছেন চমৎকার, সেটা হলো যে তারেক রহমান কিন্তু প্রথমে এই সমস্যাগুলো কোথায় নিয়েছেন, একেবারে গ্রামাঞ্চলে এবং যাদের সমস্যা সংকট বেশি, যেমন ফ্যামিলি। আপনি বলতে থাকুন। যেমন এই যে তিন শ্রেণীর কৃষক, অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক কৃষকরা কৃষক কার্ড পাবেন। 8 বিভাগের 11টি উপজেলায় 11 স্থানে বিতরণ করা হবে কৃষি কার্ড, মানে এই 14 তারিখের। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব টাঙ্গাইলের সদর উপজেলা কৃষি কার্ড বিতরণ করবেন এই 14 তারিখে, কয়টা দিন পরে। তো কৃষি কার্ডের যেসব সুবিধাগুলো আমরা এখানে উল্লেখ করলাম, ধরেন কৃষকদের মানে সব থেকে বলি যে তারা উৎপাদন করে, সেটা তো ন্যায্য মূল্য তো অনেক পরে। কখনো কখনো আমরা জানি যে তারা যেমন ফসলেদের টমেটো বিভিন্ন সময় বগুড়ায় বা আমাদের ওখানে কলা, মানে চুয়াডাঙ্গা অঞ্চলে মানে একটা ভয়াবহ গলার ফাঁস হিসাবে দেখা যায়, মানে বাজারজাতকরণের কোনো ব্যবস্থাই নাই। পাট কোনো কোনো সময় একেবারে ফেলে থুয়ে আসার মতো, দাম তো পায় না। এই কৃষিকার্ডের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলোর নিশ্চয়তা কম বেশি এখানে দেওয়া হয়েছে। যদি সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়, একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে শুধু কৃষকদের রক্ষা করা না, কৃষিকে রক্ষা করা না, বাংলাদেশের অর্থনীতিকে আপনাকে রক্ষা করার সাংঘাতিক ব্যাপার। চমৎকার কথা বলেছেন, আবার আসবো। আপনি অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এটা গ্রহণ করতে পারেন, প্রধানমন্ত্রী মহোদয়কে নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন, একটি নতুন যুগের সূচনা করবে এই মেহনতি জনগণের জন্য। মুন্সি আব্দুল মান্নান সাহেব, এবার আপনার কাছে আসি। আমরা জানি যে আজকে কৃষক আজকে বিশাল ব্যাপকভাবে আজকে গ্রামাঞ্চলের কৃষকদের, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, নদী ভাঙনের এবং চর এলাকার কৃষকদের দুর্বিষহ জীবন এখনও আছে। যে তাদের জীবনের আজকে গতি প্রকৃতিকে নতুন ধারায় আনতে হলে যে কৃষক কার্ডের যে সূচনা করছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টা একটু বিশ্লেষণ করুন। ধন্যবাদ নানু ভাই। একটা বিষয় শুরুতেই বলে নেওয়া ভালো যে বাংলাদেশের সবচেয়ে বড় খাত হলো কৃষি খাত। জি। এবং এখানে উল্লেখযোগ্য তথ্য হলো এরকম যে কৃষকের সংখ্যা 3.25 কোটি, বাংলাদেশের কৃষকের সংখ্যা। কৃষি জমির পরিমাণ 2 কোটির উপরে, 2 কোটি একরের উপরে। তারপরে আমাদের জিডিপিতে কৃষির অবদান 12 থেকে 14%। শ্রমশক্তির, বাংলাদেশের যে মোট শ্রমশক্তি তার প্রায় 45% হলো কৃষিতে নিয়োজিত। তা সব মিলে আমরা এটা বুঝতে পারি যে সবচেয়ে বড় খাতই শুধু নাই, অর্থনৈতিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা
জাতীয় নিরাপত্তা যার সাথে যুক্ত, জি। এই সব কিছু কৃষির উপরে কিন্তু নির্ভরশীল হয়ে গেছে, অনেক অংশে নির্ভরশীল আর কি। তো এটা ঠিকই বলছেন যে এই যে আমাদের যারা কৃষক আছে তাদের অধিকাংশই হলো প্রান্তিক কৃষক এবং ক্ষুদ্র কৃষক, ভূমিহীন ভূমিহীন এবং কৃষক আপনার বা ক্ষেত মজুর, মধ্যম মানের জি। কৃষক আর কি। এবং তারা জটিল সমস্যায় আক্রান্ত। প্রথমত তারা ঋণ পায় না, ব্যাংক ঋণ পায় না। ব্যাংক ঋণ নিতে হলে তাদেরকে ঘুষ দিতে হয়, তারপরে সেখানে বিলম্ব হয়, যদি তাহলে মহাজনের কাছে যেতে হয়, মহাজনের ঋণ নিতে হয়। জি জি। তারপরে ফসল হলে সমস্ত ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়, তারা নিরালম্ব হয়ে পড়ে। এই যে মানে তাদের যে দুরবস্থা, দুর্বিষহ অবস্থা, এবং তাতে হয় কি যে তাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারে না, ছেলে মেয়ে বা পরিবারের চিকিৎসার বন্দোবস্ত হয় না, ফলে তারা একটা অসহায় এবং অভিশপ্ত জীবনের অধিকারী হয়ে থাকে। অথচ আপনার কাছে মাঝখানে আমি বলি যে আপনি নিশ্চয়ই জানেন যে দেখা যায় যে যখন বন্যা হয় অথবা অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, এবং যখন আপনার বৃষ্টি হয় না, যখন আপনার দাবদাহ, সেই সময় কিন্তু কৃষকের কাছে 50 টাকা 10 টাকার মূল্য অনেক বেশি। সেই ক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে 2,500 টাকা করে দিচ্ছেন, এটা কিন্তু তাদের কাছে অনেক টাকা। শহরের যারা ভদ্র বাবুমশাই আছেন তাদের কাছে বেশি টাকা না হতে পারে, কিন্তু কৃষকদের কাছে অনেক টাকা। এবং আরেকটা জিনিস, আপদকালীন সময়ে এই টাকাটা অনেক কাজ। আপনি বিশ্লেষণ করুন। এই যে যেমন আমি বললাম যে তারা চিকিৎসার জন্য অর্থ পায় না, ছেলেমেয়ের লেখাপড়ার জন্য অর্থ দিতে পারে না, তারা সব স্কুল থেকে বাদ পড়ে যায়, এরকম যে আমরা আশা করি যে স্বাস্থ্য কার্ডেরও বোধহয় একটা কিছু হবে বলে। স্বাস্থ্য খাতেরও একটা ব্যবস্থা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেটা ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মধ্যেও দেখবেন যে অধিকাংশ এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে এই প্রান্তিক এবং দরিদ্র কৃষকরা। এবং আপনি খেয়াল করে দেখেছেন যে যে বিষয়টা এই যে আমাদের শামসুজ্জামান দুদু বললেন যে কৃষকরা যে 2,500 টাকা পাবে, তার সাথে আপনার কি কি সুবিধা থাকবে, সার, কীটনাশক এবং ঋণ এবং সুদ, এবং তাদের প্রতি যে আরও যে অন্যান্য অত্যাচার এবং যে সমস্ত ওই যে সার্টিফিকেট সহ আরও যে আনুষঙ্গিক যে অসুবিধাগুলো, সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমরা দেখলাম বেশ কয়েকটা জিনিস। কৃষি সংরক্ষণ নাই, কৃষকের সংরক্ষণ নাই। দুদু সাহেব যেটা বলছিলেন যে আমাদের অর্থনৈতিক সংরক্ষণের ব্যবস্থা হয়েছে এই বিভিন্ন কার্ডের মাধ্যমে, এবং সেটা আপনি লক্ষ্য করবেন যে আমাদের খাদ্যশস্য উৎপাদন, যেটা টোটাল উৎপাদন প্রতি বছরে খাদ্যশস্য উৎপাদন প্রায় 4 কোটি টন খাদ্যশস্য উৎপাদন। এর সাথে পোলট্রি আছে, এর সাথে মাছ আছে, এর সাথে শাকসবজি, তরকারি ইত্যাদি আছে। অর্থাৎ আমাদের যে খাদ্য নিরাপত্তা, সেই নিরাপত্তা দিয়েছে যে কৃষক, তাদের জন্য কিছু করা দরকার। যে প্রান্তিক কৃষক আমার খাদ্য যোগান দেয়, আমার ডিমের যোগান দেয়, মাংসের যোগান দেয়, তার জন্য কিছু করা উচিত। প্রধানমন্ত্রী অত্যন্ত মানে সহৃদয়তার সাথে তাদের বিষয়টি বিবেচনা করছেন, এবং প্রথমবারের মতো তাদের নিয়েই তার সমস্ত প্রোগ্রাম, তিনি যে প্ল্যান নিয়ে আসছেন, বলেন যে আমি একটা প্ল্যান নিয়ে আসছি, সেই প্ল্যানের মধ্যে কৃষকদেরকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। আমি শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটা বিষয় আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাজারে যখন আমরা একটা জিনিস ক্রয় করি, কৃষি পণ্য, ধরুন একটা লাউ যখন ক্রয় করি, আমরা হয়তো 60, 70, 80, 100 টাকা সময় বেঁধে আমরা কিনছি, কিন্তু যে কৃষক উৎপাদন করছে শাক সবজি ফল মূল, সে কিন্তু বাজারে যখন বিক্রি করে তখন কিন্তু অনেক কম টাকা। তাহলে এই যে মধ্যস্বত্বভোগী, এই যে যারা আছে কৃষকদেরকে ঠকিয়ে, কারণ কৃষককে তো বিক্রি করতে হবে না, বিক্রি না করলে পরে তো সে খাবারের জন্য চাল কিনতে পারবে না বা অন্য কিছু কিনতে পারবে না। এই সমস্যাটা কিন্তু বহুদিন থেকে, বহু কাল যাবত আছে। আপনি এখানে যেহেতু কৃষক আন্দোলন করেছেন,
আপনি যেহেতু এর উপরে আপনি গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি, আপনি বলুন যে এই মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কিভাবে কৃষকদেরকে রক্ষা করা যায়, তার জন্য আপনি একটু বিশ্লেষণ দিন। নানা ভাই, এখানে ওই যে কৃষি কার্ডের যে প্রসঙ্গটা জি, আসলো, জি। উনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এখানে কিন্তু একেবারে শেষের দিকে এই কথাটাও আছে জি। যে বিভিন্ন কৃষি প্রয়োজনীয় যে মানে বিক্রয়, মানে আমরা তো বিভিন্ন সময়ে অতীতে দেখেছি জি যে একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে দেখা গেল যে তাদের কাছে বিক্রি করা ছাড়া আর তার মানে নিম্ন একেবারে সর্বনিম্ন মূল্যে, মানে অনেকটা ফেলে থিয়ে যাওয়ার মতো। এই জায়গাটায় কিন্তু জনাব তারেক রহমান 10টা যে সুবিধার কথা আছে তার সর্বশেষে এখানে আছে তারকে সহায়তা করা, মানে বিপণনের ক্ষেত্রে সহায়তা করা, মানে সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ক্রেতারা নিতে পায় পারে। আর কি মালামাল। তো এই জিনিসটা ধরেন আমরা কৃষকদের, উনি যেটা বললেন যে একেবারে সবকিছুই যোগান দিচ্ছে তারা, মানে কৃষকরা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে, কিন্তু এবং ওই জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধির তাদেরই ক্ষেত্রে, প্রধান ভূমিকা। হ্যাঁ, তো তারাই আবার যেটা ধরেন কায়িক পরিশ্রম ঋণ করে এনে সেটা উৎপাদন করে যখন বিক্রি করতে যাচ্ছে, জি। সেখানে বড় সে অসহায়, কারণ তার পাশে এসে রাষ্ট্র দাঁড়াচ্ছে না। জি এখানে ওই যে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন রকম মানে যে মানুষজন আছে, কৃষি বিশেষ করে কৃষি কর্মকর্তারাই, কর্মকর্তা, হ্যাঁ, সত্য। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তারা উৎপাদনের সহযোগী হচ্ছে, তারা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্নভাবে তারা পরামর্শ দিচ্ছে, হ্যাঁ, সেজন্য আমি তাদের ধন্যবাদ দিই। কিন্তু যখন বিপদে পড়ছে, কিন্তু বিপদের পড়ার সময় আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কাউকে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট, এমনকি সংগঠক হিসেবে যারা মানে কৃষকদের মানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের অনেক অবদান আছে, নো ডাউট, না, অনেক অবশ্যই, অবদান। অবশ্যই। কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে ওই যে তাদের মধ্যে যে অত্যাচার বা লুটপাট, এগুলোর ক্ষেত্রে তারা রুখে দাঁড়িয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে হয় নাই। কিন্তু এই উদ্যোগের কথাটা, এই যে সম্প্রতি কৃষি কার্ডের কৃষকদের স্বার্থ দেখার কথা, তার মধ্যে যে রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে উল্লেখ করেছেন, এটি যদি কার্যকরভাবে করা সম্ভব হয়, উনি যেটা আমার উদ্যোগ নিচ্ছেন, আচ্ছা একটা পরিকল্পনা, উনি যে পরিকল্পনার কথাটা উল্লেখ করেন, জি তিনি একটা একটা করে কিন্তু পরিকল্পনা মানে জাতির সামনে হাজির করছেন। কৃষকদের এই যে একটা মানে বৃহৎ অংশ, যাকে রক্ষা করা মানে বাংলাদেশকে রক্ষা করা, তাকে যাদেরকে রক্ষা করা মানেই হচ্ছে নিজেকে রক্ষা করা। আচ্ছা, আপনি একটা জিনিস আমি একটু আপনি বিশ্লেষণ দিন, আমি বলি যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় যেটা করেছেন, ফ্যামিলি কার্ড, এবং ক্রীড়া ক্ষেত্রে এখানেও কার্ড, হ্যাঁ, এবং স্বাস্থ্য কার্ড, এবং আমরা মনে করি যে কৃষক কার্ড, এবং আরও অনেক কিছু হবে। এর একটা বৈশিষ্ট্য হলো এই যে এই যে একবার উনি শুরু করলেন, এটা ভবিষ্যতে কিন্তু কোনো সরকার এটা আর বন্ধ করতে পারবে না, বন্ধ তো করা, এবং সামনে নিয়ে যেতে হবে। বন্ধ সুতরাং করতে একবার যখন উনি একটা জিনিস, একটা ট্রেন যখন চালু করে দিয়েছেন, চলছে, এইটার গতি কেউ রোধ করতে পারবে না। না, তাহলে- এটা তো পারবে না। হ্যাঁ, আপনি একটু বিশ্লেষণ না, দিন। এইটা তো পারবে না, বরঞ্চ এটাকে সমৃদ্ধ করতে, সমৃদ্ধ করতে হবে। হ্যাঁ, এটা যদি কোনোভাবে সম্প্রসারণ করতে হবে। সম্প্রসারণ করতে হবে। এটা যদি সংকোচনের নীতি পরবর্তী কোনো সরকার নেয়, তাহলে সে সমালোচিত হবে না, ধিকৃত হবে। অবশ্যই অবশ্যই। সেই কারণে এখন যে জনাব তারেক রহমান সাহেব, যিনি শহীদ জিয়া এবং বেগম জিয়ার উত্তরসূরি হিসাবে সামনে এসেছেন, জি এবং যিনি পদক্ষেপগুলো নিচ্ছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কৃষক সংগঠন, শুধু বিএনপি না, জি কৃষক দল না, কৃষকদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে। বিভিন্ন সংগঠন, অবশ্যই। বাম সংগঠন, অন্য সংগঠন, যদিও আমি কিছু কিছু বাম সংগঠনের সঙ্গে কথা টথা বলেছি, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ। সরকারের ব্যাপার না, সরকারের উন্নয়ন তৎপরতা না, এই যে শ্রেণী পেশার মানুষগুলোর সঙ্গে যে ধরনের সরকার আচরণ করছে, যেমন কৃষকদের ব্যাপারে, তারা এই জায়গাটায় সরাসরি এসে পাশে দাঁড়াতে হবে। এটা আমার কাছে মনে হয়েছে যে এই মানে তার হাতকে শক্তিশালী করতে হবে, তাহলে পরে যেসব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটাকে কার্যকর করা সম্ভব। আচ্ছা, এর সাথেই আপনি একটু যোগ করে দেবেন, সেটা হলো
যে খাল কাটার যে কর্মসূচি গ্রহণ করেছেন সেটা উৎপাদনের মাত্রা যাতে বৃদ্ধি হয় সেটার জন্য উনি করেছেন। আচ্ছা, এটার ব্যাপারে আপনি একটু বলুন, খাল কাটার বিষয়টা। না, এটা তো যে জলসেচের জন্য, যে পানি সেচের জন্য, এবং না, আপনি নিশ্চয়ই এটা প্রেসিডেন্ট জানেন, জিয়াউর উৎপাদনের রহমান জন্য। তার মূল উদ্দেশ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা জি। বাংলাদেশের। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন বাংলাদেশের লোক সংখ্যা 7.5 কোটি, তখনও কিন্তু খাদ্যের অভাব ছিল এবং রংপুরে মঙ্গা হয়েছে। হ্যাঁ, আর এখন জনসংখ্যা 18 কোটি, জি, এখন কিন্তু মঙ্গা নেই এবং খাদ্যের জন্যে কেউ মৃত্যুবরণ করছে না। সুতরাং এই যে কৃষিতে একটা বিরাট বিপ্লব সাধিত হয়েছে, এইটার জন্য জিয়াউর রহমানের অবদান কেন আপনি উদাহরণ দিন অবিস্মরণীয়। না কেন? রাজশাহীর এই যে বরেন্দ্র ভূমিতে কি সবুজের কি সমারোহ, সবুজ, সেখানে সমারোহ। উৎপাদন কেমন বেড়েছে, আমরা নিজেও এটা তো দেখে প্রেসিডেন্ট আসছি। জিয়াউর রহমানের একটা বিরাট অবদান। এবং তার দুইটা উদ্দেশ্য ছিল। একটা হলো যে আমাদের যে কৃষির জন্য যে পানি সেচের দরকার, সেটা যেন আমাদের ভূপরিভাগের যে পানি, সংরক্ষিত পানি, সেইটা আমাদের কৃষি কাজে সেচের জন্য ব্যবহৃত হয়। জি। যেমন ভূগর্ভস্থ পানি যদি আমরা বারবার তুলি, তাহলে সেটা পরিবেশিক বিপর্যয় জি। সৃষ্টি হতে পারে, এই একটা জিনিস। আর সেটা বন্ধ করা এবং কৃষি যাতে পানির অভাবে কৃষি ব্যাহত না হয় সেই ব্যবস্থা করা। এবং আপনি খেয়াল করবেন যে জিয়াউর রহমান আমলে সেচের যে এরিয়া জি, ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল এবং তার বেশিরভাগ পানি সেই সময়কার খনিত যে খাল, সেই খালের থেকে পানি উত্তোলন করে সেই চাষাবাদগুলো করা হয়েছিল। জি। সুতরাং এইটা তো একটা তার অবদানের কথা তো অবিস্মরণীয়। এবং অবশ্যই। এখন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নবপর্যায়ে খাল খননের যে কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচি উদ্বোধন করেছেন, তারও লক্ষ্য কিন্তু তাই যে আমাদের পানির জন্যে, মিঠা পানির জন্য, জি। খাবার পানির জন্য এবং সেচের অথবা পানির জন্য সেচের যাতে পানির জন্য কোনো সংকটে পড়তে না হয় সেটা নিশ্চিত করা। ধন্যবাদ আপনাকে। এখানে একটা ছোট্ট শামসুল, কথা আমি হ্যাঁ, বলে বলুন। রাখি, সেটা হচ্ছে কৃষিকাজ নিয়ে এখনই কিন্তু সরকারি পর্যায় থেকে সতর্কতা জারি করা হয়েছে। আচ্ছা। কারণ হচ্ছে কৃষিকার্ডের একেবারে বিনামূল্যে সরকার দিবে নির্দিষ্ট ব্যক্তিগত। এখানে তো ভালো উদ্যোগকে একটা মহল বিশেষ তো প্রতি মুহূর্তে মানে নানামুখী ষড়যন্ত্র শুরু করে, অর্থ লেনদেন শুরু করে, যেহেতু আছে না গ্রামে সহজ সরল আচ্ছা। মানুষকে, সেই জন্যে এই সতর্কতা কিন্তু ইতিমধ্যে সরকারি পক্ষ থেকে বলা হয়েছে। এখানে কোনো রকম অর্থের কোনো ব্যাপার নাই, কারণ এটি সরকার বিনামূল্যে এই কার্ডটা এটার ব্যাপারে আপনি একটু বিশ্লেষণ দিন যে এই ভালো ভালো প্রোগ্রামগুলো, কর্মসূচিগুলো, উদ্যোগগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় শুধুমাত্র দুর্নীতির জন্য। এবং সে দুর্নীতি অসৎ যারা মাতব্বর গ্রামে থাকে, আপনি তাদেরকে, আপনি নিজেও ছিলেন, কৃষক আন্দোলন করেছেন, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া থেকে শুরু করে কৃষিভূমি বা যেখানেই আছে, এই দুর্নীতিকে আমাদেরকে মূলোৎপাটিত করতে হবে এবং সেটা আমাদের তৃণমূল পর্যায় থেকে। কৃষকরা কিন্তু এখন পর্যন্ত এদের কবলে আছে। ওই যেটা কৃষি ব্যাংকের কথা বললেন, সেটা আপনার গ্রামের অন্য মাতব্বর আছে যারা থাকে, মেম্বার, চেয়ারম্যান যারা আছে, এই সমস্যা এবং এই সংকট কিন্তু এখনও আমাদের মধ্যে আছে। আচ্ছা, এই সাথেই আমি আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই, সেটি হলো এই যে গ্রামাঞ্চলে যে স্বাস্থ্য সমস্যা আছে কৃষকদের, কিন্তু সেই তাদের চিকিৎসা ক্ষেত্রে তাদের নানান ধরনের একটা সংকটে পড়তে হয়। সেক্ষেত্রে আশা করা যায় যে তারা যখন ধীরে ধীরে এই যে 2,500 টাকা তো শুধুমাত্র প্রাথমিক অবস্থায় এদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা তো আরো অনেক বৃদ্ধি পাবে এবং তারা নিঃসন্দেহে পর্যায়ক্রমে সমস্ত কৃষকই এটা পাবে। শিক্ষা, স্বাস্থ্য ধীরে ধীরে আশা করা যায় যে এগুলো বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে আপনি একটু বিশেষ, যেমন আমার কাছে মনে হয়েছে যে এটা আদিকাল থেকেই, মানে অনেক আগে থেকে কৃষকরা নিষ্পেষিত হয়েছে ঋণের নামে। ধরেন গ্রামীণ অঞ্চলে কিছু টাউট পাড়ার মহাজনরা যে ঋণ দিতে নেই, তার সারা জীবনও তার ভিটে মাটি দখল করার পরও ওই ঋণ আর শেষ হতো না, সুদ আর শেষ হতো না, চক্রবৃদ্ধি শুধু না, একের পারলে সব কিছু তারা দখল করে নিত। এই বিষয়টি কিন্তু এখনো যে একেবারে সব মানে কৃষকরা রেহাই পাইছে
এইভাবে না, সেটা আবার নতুন রূপে আসছে। ব্যাংক থেকে কৃষি মানে যে মানে ঋণটা নেবে, তারা তো অত শিক্ষা দীক্ষার সঙ্গে অত এখন অগ্রগতি অত হয় নাই। তো এক ধরনের টাউট এবং বাটপার আছে যারা এই কৃষি ঋণের কথা বলে, দালাল করিয়া দালাল, এরা হচ্ছে অর্ধেক টাকা কোনো কোনো ক্ষেত্রে নিয়ে চলে যায়। তো সেই চক্রের সঙ্গে ব্যাংকের কিছু কর্মকর্তাও থাকতে পারে। তো আমার কাছে মনে হয়েছে এই দিকেও সরকারি শুধু দৃষ্টিভঙ্গি রাখলে চলবে না, সংশ্লিষ্ট কৃষকদের সঙ্গে যারা কাজ করছেন, কৃষক সংগঠন বা রাজনৈতিক দল, এদেরকেও সচেতন হতে হবে। সরকার সুবিধাগুলো দিতে চাচ্ছে, যথাযথভাবে সেখানে পৌঁছাতে পারেন, কারণ কৃষি কর্মকর্তারা মানে একটা সীমাবদ্ধতা তাদেরও আছে, তারা হয়তো রাখবে, কিন্তু কৃষক সংগঠনের এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখা থাকতে পারে। আচ্ছা, এর সাথে আরেকটি কথা যোগ করি, সেটি হলো যে আমাদের দেশ নদী ভাঙনের দেশ। নদী ভেঙে যায়, কৃষকদের জমি তলিয়ে যায়, তখন তারা নিঃস্ব হয়ে যায়। তাহলে এইসব ক্ষেত্রে কৃষকদের এই নদী ভাঙনের কবল থেকে যাতে কিছুটা বেঁচে থাকার মতো একটা সংস্থান করা যায়, আশা করা যায় সেটাও একটু উদ্যোগ গ্রহণ করে। এখানে দুটো দিক আছে আমার কাছে মনে হয়েছে। যে বেগম খালেদা জিয়ার সময় শিক্ষাশ্রী যে আইনটা করা হয়েছিল, অর্থাৎ যেটা ভেঙে গেছে সেটি যদি পুনর্জীবন ঘটে, তাহলে মূল মালিকরা পাবে, মালিকরা যেটা সেটি আপনাকে মানে কি বলবো, এইগুলোকে নজর রাখতে হবে, দেখতে হবে ঠিক মতো। কারণ যার জমিটাই গেছে সে যদি একেবারে নিরীহ কৃষক হয়, সে ওই চৌকাট পেরোতে পারবে কিনা, কারণ সে তো অনেক আগে হারিয়েছে, দেখা গেল 50 বছর আগে হারিয়েছে। তো তার উত্তরসূরিরা যারা আছে তাদের এইটি রক্ষা করা। আর ভাঙনের প্রবণ দেশ, নদী নালার দেশ আমাদের, সেই জায়গাগুলো যেসব পদক্ষেপগুলো নেওয়ার দরকার সরকারিভাবে বিভিন্ন পর্যায়ে, এখানে দেখা যাচ্ছে যে বিরাট বিরাট প্রকল্প হয় নদী ভাঙনের নামে, টাকাও খুব বরাদ্দ হয়, কিন্তু আদতে কোনো কাজ হচ্ছে কিনা, আদতে মানে কিভাবে এর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট যারা করছেন তাদের সততার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে, পরিকল্পনার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে, তাহলে এই উদ্যোগগুলো, সরকারি উদ্যোগগুলো বাস্তবায়নে মুক্ত দেখায় না। যে যাদের জন্য করা, যে মানুষের, তারা খুব একটা লাভবান হয়। অবশ্যই আপনাকে ধন্যবাদ। নজরদারি আর তদারকি, এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এখন দেখা যাচ্ছে যে যেই বাঁধটি জন্য টাকা সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে, টাকাও খরচ হয়ে গিয়েছে, কিন্তু বাঁধ অর্ধেক হয়েছে কিংবা হয়নি, কিন্তু এই যে বন্যা নিয়ন্ত্রণ কাজ হয়েছে, এই যে দুর্নীতি। আচ্ছা, আপনাদের প্রশ্ন হলো সেই দুর্নীতি রোধ করতে হবে। অবশ্যই অবশ্যই। কৃষকরা কিন্তু আরো একটি জিনিস খুব বেশি করে তাদেরকে ফেস করতে হয়, তাদেরকে মোকাবেলা করতে হয়, সেটি হলো প্রাকৃতিক দুর্যোগ। এই যে ভয়ঙ্কর ঝড় এবং এখানে জলোচ্ছ্বাস, এই ভয়ঙ্কর ঝড় জলোচ্ছ্বাসে তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তলিয়ে নিয়ে যায়। নিশ্চয়ই জানেন আপনি, বরিশাল, পটুয়াখালী, খুলনা এবং আরো অনেক জায়গায়, মানে উপকূলীয় এলাকা সব। সেই সব ক্ষেত্রে কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, মৎস্যজীবীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে রক্ষা করার জন্যও আজকে একটি বিশেষ দৃষ্টি দেওয়া উচিত, এবং সেখানে সঠিকভাবে যাতে এই মানুষগুলোকে আশ্রয় দেওয়া যায়, খাদ্য দেওয়া যায়, দুর্যোগের সময় যাতে তাদেরকে রক্ষা করা যায়। আপনি কি মনে করেন সেটা? অবশ্যই অবশ্যই, এ ব্যাপারে সরকারের একটা নিজস্ব মানে প্রোগ্রাম আছে এই ক্ষেত্রে, যেমন তাদেরকে আশ্রয় কেন্দ্র তৈরি করে দেয়া, তারপরে তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করা, তাদের খাবারের আয়োজন করা, চিকিৎসার বন্দোবস্ত করা, এই ধরনের তাৎক্ষণিক ব্যবস্থা আছে। কিন্তু এখানেও ওই দুর্নীতি কিছু অংশ, এই যে সরকারের বরাদ্দ বা সরকারের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে খেয়ে ফেলে। তো সেই জন্যে আমাদের নজরদারি এবং তদারকিটা এই ক্ষেত্রে খুবই জরুরি বলে আমি মনে করি আর কি। এবং এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়, তারা যাতে ক্ষতিটা পুষিয়ে নিতে পারে, যেমন যার গৃহ গেছে তাকে গৃহ সহায়তা দিতে হবে, যে জমি হারিয়েছে তারে হয়তো জমির আলাদা জমির বন্দোবস্ত করতে হবে, তারপরে যে মাছের ঘের হারিয়েছে তার মাছের ঘের যাতে আবার পুনরায় সে গড়ে তুলতে পারে তার বন্দোবস্ত করতে হবে। এইটা সরজমিনে পর্যবেক্ষণ করে তারপরে
তাদেরকে সাহায্য সহযোগিতা যদি করা যায় এবং সেই ক্ষেত্রে যদি দুর্নীতি অনিয়ম যদি না হয় তাহলে এই 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 দুর্গত মানুষেরা উপকৃত হয়, এইটা আমি মনে করি আর কি। জি আচ্ছা, আপনি একটা জিনিস আপনারা দুজন যে কথাগুলো বলেছেন, আমি এখানে বিএনপির 31 দফার মধ্যে কৃষক সমস্যা সমাধানের একটা সারসংক্ষেপ 27 নম্বর দফায় উল্লেখ করা হয়েছে। কৃষকের বিপণন, উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এই যে কথাগুলো বলা হয়েছে, এটা সরকারের একটা উদ্যোগ, কিন্তু এর বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলো কোথায় দেখা যায়? সবথেকে গুরুতর ব্যাপার হলো এখনো আপনি দেখবেন যে এই সাম্প্রতিককালে এই এখনই চলছে যে আলু উৎপাদন হয়েছে অতিরিক্ত, এবং আলু এই সাম্প্রতিক যে কিছু বন্যা হয়েছে কোনো কোনো জায়গায়, পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, সেখানে আলু পচে নষ্ট হয়ে গিয়েছে। আলুকে বাজারজাত করা বা এই তাহলে আপনি সহায়তা বলতে করা, চাচ্ছেন যে সেগুলো যাতে আপনার যে পয়সা নষ্ট হয়ে গেছে কোল্ড স্টোরেজে লাগবে তাদেরকে। আলু পেঁয়াজের অবস্থা হয়েছে, তরমুজের অবস্থায় আমি বরিশালের খবর নিচ্ছি যে সেখানে প্রচুর তরমুজ হয়েছে, কিন্তু সেই তরমুজ পানি হয়ে গিয়েছে জমিতে, সেই তরমুজ সেখান থেকে তুলে এবং দ্রুত বাজারে পৌঁছানো এবং বাজারজাত করা সেরকম কোনো ব্যবস্থা নেই। তো ফলে একটা বড় রকমের ক্ষতির সম্মুখীন হল কৃষকরা। এই ক্ষতি থেকে রক্ষা করার বন্দোবস্তটা কিন্তু এই সাথে থাকতে হবে। এবং আমাদের এটা মনে আছে, প্রশাসনের রয়েছে, আমাদের এটা মনে আছে যে এই যে নজরুল সাহেবের আগে বললেন যে আমাদের টমেটো এত হয়েছে, কোন কোন বছর দেখা গিয়েছে যে টমেটো ফেলে দিয়েছে। আমাদের পাট জমি থেকে কাটে নাই, পাট বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, বিক্রি করতে না পেরে সেই বাজারে ফেলে দিয়ে চলে আসছে বা সেখানে আগুন ধরে দিয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কৃষকের জন্য এর থেকে বেদনাদায়ক এবং দুঃখজনক আর কিছু হতে পারে না। আচ্ছা, আপনি এই সম্পর্কে আপনি বলুন যে আগামী দিনে আমাদের এই কৃষক এবং এই মেহনতি মানুষদের আজকে সুরক্ষার জন্যে আমাদের দ্রুত গতিতে কতগুলো পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনি বলুন। তাদের সন্তানদের শিক্ষার জন্য, চিকিৎসার জন্য এবং তাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য আশ্রয় কেন্দ্র, এগুলো দ্রুত গতিতে করতে হবে। এটা সম্পর্কে আপনি শেষ একটি কথা বলুন। না, সব আপনি তো নিজেই সব প্রসঙ্গগুলো, যে মানে কৃষকের সন্তানের শিক্ষা, তার স্বাস্থ্য সুচিকিৎসা, এই যে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গগুলো, সরকার এগুলো ক্যাটাগরিলি, বিশেষত তারেক রহমান সাহেব 31 দফা ধীরে ধীরে এটা করবেন। হ্যাঁ, এবং এই যে কৃষক কার্ডের ভিতরে কিন্তু এগুলো সব উল্লেখ করা হয়েছে। কথাগুলো যখন সরকার বলছে, সরকারের বয়স 2 মাস পৌঁছে নাই। আমার ধারণা হচ্ছে যে এই কথা তিনি গত 18 বছর ধরে, ওই যে প্ল্যানের কথা উনি বললেন, এটাও আমাদের প্রধানমন্ত্রী বারবার উল্লেখ করেছেন, তার কিছু লক্ষ্য আছে, প্ল্যান আছে। তো এই জিনিসটার জন্য আমাদের আবার একটু ধৈর্য ধরতে হবে। আপনার ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকে কৃষকদের সমস্যা এবং কৃষক কার্ড সম্পর্কে আপনারা যে মূল্যবান তথ্য এবং বক্তব্য দিয়েছেন, আপনাদের ধন্যবাদ। শুধু দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে। শুভরাত্রি।